খেলা হবে স্লোগান, এই স্লোগান আমরা পরিচিত, কারণ কেন পশ্চিমবঙ্গে খেলা হবে এইটার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে, কিন্তু পশ্চিমবঙ্গে যে খেলা হবে আর তার আগে রঙের খেলা ছিল আজ। কার্যত সেই রঙের খেলাই যেভাবে দেখা গেল সবুজ গেরুয়া সব একসাথে মিশে গেল, কিন্তু এইবারে সবুজ এড়িয়ে কি গেরুয়া আসবে? কারণ গেরুয়া আবির কি সবাই মাখতে পারবেন? কারণ 26-এ কি গেরুয়া আবিরের খেলা হবে? আজ না হলে সব রং মিলিয়ে আমরা রামধনুর মতো খেললাম, কিন্তু 26-এ কি গেরুয়া রং আসবে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। রঙের খেলা খেলা হবে এই স্লোগানে তো আমরা সারা বছর ধরে শুনে এসেছি, আজও রঙের খেলা হলো স্যার, কিন্তু এই রঙের খেলায় রামধনু যেমন মানুষ মাখলো সব রং মিশিয়ে, কিন্তু গেরুয়া রং কি মাখতে পারবে 26-এ? দেখো, এটা টু আর্লি টু সে। এখনই আমি কোনো মন্তব্য করতে চাই না। দেখো, 15 বছর শাসন তো একটা দীর্ঘ শাসন তৃণমূলের, এবং রাজ্যে নীল সাদা রং কার্যত সরকারি রঙে পরিণত হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস সবুজ রঙের দল, কিন্তু নীল সাদা তাদের সরকারি রং, সেটাই তারা সর্বত্র সব জায়গায় ব্যবহার করেন। দীর্ঘ শাসন কোনো একটা রাজ্যেই ঠিক নয়। আমি দেশের কথাও বলতে চাই, দেশেও কোনো একটা দল দীর্ঘ শাসন করছে, এটা যেমন মানে গণতন্ত্রে ঠিক নয়। ঠিক নয় তুমি বলতে পারো কেন? তার কারণ দীর্ঘদিন শাসন করলে না কতগুলো ভেস্টেড ইন্টারেস্ট জমে যায়, কতগুলো কায়েমি স্বার্থ তৈরি হয়। পুকুরের জল যদি তুমি আবদ্ধ রাখো, যেমন অপরিষ্কার হয়ে পড়ে, নোংরা হয়। ঠিক পুকুরের জল যদি বৃষ্টির মধ্য দিয়ে যদি মানে প্রবাহিত হয়, তাহলে কিন্তু জল পরিষ্কার থাকে। ঠিক তেমনি ভাবে আমি মনে করি ক্ষমতা যদি পরিবর্তন হয়, তাহলে ক্ষমতা মানে শাসন ব্যবস্থা অনেক ভালো থাকে। পশ্চিমবাংলার দুর্ভাগ্য যে যে যখন ক্ষমতায় ছিল, ধরো কংগ্রেস শাসনকালে 14 বছর একটানা, লেফটের শাসনকালে 34 বছর একটানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল ইতিমধ্যেই 15 বছর অতিক্রান্ত। এই যে দীর্ঘ সময় ধরে শাসন, এই শাসনটাই যেন আমার বারবার মনে হয় যে এক রং বয়ে নিয়ে চলে, একটা অভিশাপ। ধরো আমি তোমায় বলছি যে লেফটের সময়, এই যে তুমি রঙের কথা বলছিলে, আজকে হোলির খেলার দিন, লাল লাল লাল, লালে লাল লালচে লাল, এই মানুষ ক্লেশে হয়ে গেছিল। একটা সময় মানুষ মানে মনে করত যে এই লাল থেকে বাঁচবো কি করে। আজকে ঠিক তেমনি ভাবে নীল সাদা থেকে বাঁচবো কি করে। দেখো, মানে তৃণমূল ক্ষমতায় আরো 5 বছর থাকবে, না বিজেপি ক্ষমতা দখল করবে, আমি আমি সেই জায়গায় নেই। তোমাকে তোমার দর্শককে খুব অনেস্টলি বলতে চাই যে আমি মানুষের মন পরিষ্কার না বুঝে, যদি সেটা ভুলও হয়, না বুঝে অন্তত আমি কিছু কমেন্ট করিনি, আজও করব না। একটা বিতর্ক তোমার মনে থাকতে পারে, তোমার চ্যানেলে বলার পরেও যে বাজেট ন্যাশনাল বাজেট দেখে গত বছর আমি বলেছিলাম তোমার চ্যানেলে, তুমি পরে সেটা চালিয়েও ছিলে তোমার আমার সপক্ষে বলবার জন্য, যে দিল্লিতে মধ্যবিত্তের বিরাট পরিবর্তন হতে পারে, বিজেপি ক্ষমতায় আসতে পারে। কিন্তু 1 মাস আগে যে সমীক্ষার কাজ হয়েছিল দিল্লিতে, সেই সমীক্ষাতে দেখা গিয়েছিল যে কেজরিওয়াল এগিয়েছিল সেই মুহূর্তে। তো সেই কমেন্টটা এবিপি আনন্দে করার পরে বিজেপির কর্মী সমর্থকরা জয়ের পরে নেমে গিয়েছিল। তারা কিন্তু ওই সত্যটা মানে তুলে ধরেনি যে তোমার চ্যানেলেই বলেছিলাম বাজেটে প্রভাব তৈরি হবে এবং বিজেপি ক্ষমতার বৃত্তে আসতে পারে। ঠিক তেমনি ভাবে আজকে যদি তোমাকে একটা আগাম কোনো কমেন্ট করি, দেখবে যে শাসক হোক বিরোধী হোক তারা ঝাঁপিয়ে পড়বে। ফলে আমি যখন কমেন্ট ফাইনালি করব, নিশ্চয়ই তোমার চ্যানেলে করব। একটা জিনিস এখানে আপনি যখন পুরোনো কথায় ফিরে গেলেন আজকে, একটা জিনিস আপনার অ্যানালিসিস মেলে না, এটা বারবার বিরোধীরা বলেন যে 24-এ কি দিয়েছিল, 21-এ কি দিয়েছিল, কেন মেলে না? তাহলে কিসের ওপিনিয়ন পুল? তাহলে ওপিনিয়ন পুলের এইসবের মানে কি? ওনারা যে কথা বলে, আপনাকে অনেক শুনতে হয়েছে নিশ্চয়ই এবিপিতে বসে, যে আপনাদের কথা তো মেলে না, কি করে নেবো? দুই রাজনৈতিক দলের তরফ থেকে আপনাকে এই আক্রমণের মুখে পড়তে। দেখো, একটা তোমায় বলি, এবিপি আনন্দের যে এক্সিট পোল ছিল 2024-এ বা দেশে, তার সাথে আমার কি সম্পর্ক?
আমার সম্পর্কটা কোথায়? কোনো চ্যানেলের মানে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল, সেটা চ্যানেলের দায়। আমি যেগুলো করি, আমি নাম বলতে পারবো না, কিন্তু যে সমস্ত লোক আমাকে দিয়ে বা যে সমস্ত সংস্থা আমাকে দিয়ে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল করে, এবছরও করাচ্ছে, তোমাকে আমি কোলাকুলি বলছি, এবছর প্রচুর লোক, আমি কাজ নিতে পারছি না ফ্র্যাঙ্কলি স্পিকিং। তাদেরকে তুমি শুধু বলবে যে বছর বছর বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসেন কেন, বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যান কেন? কারণ আমি অনেস্টলি চেষ্টা করি। আমার যে ছাত্র, আমার যে পরিচিত মানুষজন আছে, বহু বছর ধরে আমার সাথে সার্ভের কাজ করেন, তাদের সাহায্য নিয়ে আমি আমার সীমিত ক্ষমতায় সেগুলোকে করবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যে প্রতিবেদন দেই সেটা কতটুকু তফাৎ আসে, সত্যি কি তফাৎ আসে? যদি সত্যি তফাৎ আসতো, তাহলে লোক আমাকে রিকোয়েস্ট করে কেন, বিভিন্ন সংস্থা আমাকে রিকোয়েস্ট করে কেন? আমি এখানে একটা কথা বলবো, আপনারা যদি পুরোনো আসনে ফিরে যান, 24-এর সময় যে উপনির্বাচন হচ্ছিল বরানগরে, তখন কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী বলেই দিয়েছিলেন 6,000 ভোটে যদি তন্ময় ভট্টাচার্য দাঁড়ায়, সজল ঘোষ তাহলে হারবে। আপনারা দেখে নিতে পারেন, সেই এই আমাদের ভিডিও রয়েছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন যে বরানগরের রেজাল্ট কি বলেছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। উত্তর কলকাতার ক্ষেত্রেও কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলেছিলেন তাপস রায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আপনারা দেখে নিতে পারেন। কারণ কেন, আমার তো ভিডিও রয়েছে, নতুন করে আমরা এখন ভিডিও বানাচ্ছি না। আর একটা স্যার বিষয় আমি যেটা জানতে চাইছি, এই মুহূর্তে 50টার আসন পেরোবে না এদিকে বলা হচ্ছে বারবার, 250টা শাসক দল দাবি করছে। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ ক্রমাগত পোস্ট করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যদিও আমরা এখনো শুনিনি। দেখো, মানে আমি তোমায় বলছি, এ রাজ্যে যদি নিরাপত্তা দিয়ে ভোট হয়, তাহলে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। 50-এও মানে অভিষেক যেটা বলছে সেটা সঠিক নয়। আমি তোমাকে কয়েকটা আজকে জিনিস, মানে সাইকোলজির বেসিক কয়েকটা জিনিস তোমার দর্শকদের বলতে চাই। সেটা হলো, মানে প্রত্যেকটা নির্বাচনে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যখন লড়াইয়ে যাচ্ছে, 100%-এর মধ্যে পরীক্ষায় বসছে। কেন 100%? কারণ হিন্দু মুসলমান সবাইকে নিয়ে তার ভোট ব্যাংক। অন্যদিকে বিজেপি যখন লড়াইয়ে যাচ্ছে, মুসলমানদের ভোটটাকে বাদ দিয়েই যাচ্ছে। অর্থাৎ বিজেপি লড়াই তখন করছে 65-র মধ্যে, 65-তে বিজেপিকে পেতে হবে 45% ভোট, আর তৃণমূল কংগ্রেসকে 100-র মধ্যে পেতে হবে 45% ভোট। তৃণমূল কংগ্রেস যখন 294টা আসনে প্রার্থী দেয়, তখন হিন্দু মুসলমান সব এলাকা থেকে জয়ের সম্ভাবনা থাকে। সম্ভাবনা, আমি আবার বলছি, প্রেডিকশনের জায়গা থেকে বলছি। আবার বিজেপি যখন 294টা কেন্দ্রে প্রার্থী দেয়, তখন বিজেপি কেবল হিন্দু সিট বা হিন্দু মুসলিম সমান সমান আছে সংখ্যায়, সেই সিটগুলোর দিকেই টার্গেট থাকে। যেখানে মুসলিম মানে ধরো 80% আছে, সেখানে বিজেপি ভাবেই না যে এই সিটটা আমি জিতবো। আবার একইভাবে তোমাকে আমি বলতে চাই যে হিন্দুদের মধ্যেও বেশিরভাগ হিন্দু কিন্তু গত দুটো নির্বাচনে বিজেপিকেই ভোট দিয়েছে। অর্থাৎ যে 65% হিন্দু ভোট বলছি, সেই হিন্দু ভোটের 2021-এর বিধানসভা নির্বাচনে 53 জন দিয়েছিল ভোট বিজেপিকে। 2024-এ যখন আসন কমে গেল বিজেপির, 18 থেকে 12-তে আসলো, তখন বিজেপি কিন্তু 54 জন হিন্দু মানুষের ভোট পেয়েছিল 65-র মধ্যে, প্রতি 65টা মুসলিম, মানে হিন্দুর মধ্যে। অন্যদিকে মুসলিমদের ক্ষেত্রে যদি দেখো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 87% ভোট পেয়েছিল 2021 সালে। প্রতি 100 জন মুসলমান মানুষের মধ্যে 87 জন একতরফা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিল, যার জন্য সমস্ত মুসলিম কেন্দ্রগুলোতে বামেরা ধুয়ে মুছে সাফ একতরফা ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস সবগুলোতে জিতেছিল প্রায়। একমাত্র নৌসাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিলেন। অন্যদিকে 2024 সালের লোকসভা নির্বাচনে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেস কিছুটা ভোট পাওয়ায়, বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলিম ভোটের পার্সেন্টেজ 87 থেকে নেমে 81-তে এসেছিল।
তার মানে এখনো প্রতি 100 জন মুসলমানের মধ্যে 81 জন মুসলমান তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, এটা বাস্তব। এইবার এই পরের যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো পশ্চিমবাংলার রাজনীতিতে বেনিফিশিয়ারির কনসেপ্ট। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে 2,30,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আন্ডারে আছে। ঠিক স্যার, এই বিষয়টা একটু পরে যাব, কারণ কেন 26-এর এইবারের ভোটটা অন্তত অন্য ফ্যাক্টর, কারণ না, আমি 21-এর অন্য থেকে factor বলছি না। 21-এর থেকে স্যার অনেকটা আলাদা, কারণ কেন হুমায়ুন কবির আছে, আইএসএফ আছে, সেক্ষেত্রে মুসলিম ভোটে তুমি আমায় একটু বলতে দাও। আবারও বলছি, একটু ছাড়ো। 2,31,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার আছে। অনেক পত্রকার, অনেক সাংবাদিক বলেন যে ভাই এই সংখ্যাটাই তো অনেক, তৃণমূল জিতে যাবে। যদি তাই হতো তাহলে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাথি সিট শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যে জয়ী হলো লোকসভায়, সেখানে তো লক্ষ্মীর ভান্ডার ছিল। তা লক্ষ্মীর ভান্ডার থাকা একটা ফ্যাক্টর অবশ্যই, কিন্তু সেটা দিয়েই ভোট হয় তার কোনো প্রমাণ নেই। কারণ তাহলে 12টা যে সিট বিজেপি জয়ী হয়েছে লোকসভায়, সেখানেও তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল। তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু ওটাই ভোট নির্ধারণ করে তা নয়। এবার কেউ আবার প্রশ্ন তুলছেন যে এবার বেকাররা ভয়ঙ্কর অশান্তির মধ্যে আছে, ক্ষোভ আছে, চাকরি চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, 26,000 শিক্ষকের চাকরি গেছে। ফলে এই তৃণমূল কংগ্রেসের উপর ভীষণভাবে ক্ষিপ্ত বেকাররা। তাদের সেই বেকারদের শান্ত করার জন্যই বেকার ভাতা প্রকল্প মমতা চালু করেছেন, 1500 টাকা বেকার ভাতা। আবারও তোমায় আমি বলছি যে বেকার ভাতা, আমি এই এই মুহূর্তে আমার যে সমীক্ষার কাজ চলছে, বেকার ভাতা দিয়ে, শুধু বেকার ভাতা দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু যুবকদের ভোট হয়তো কিছুটা, মানে ক্রোধ কিছুটা কমাতে পারেন, কিন্তু পুরোপুরি কমিয়ে দিবেন এমন ইঙ্গিত আমি পাচ্ছি না। মানে বেকার ভাতা দিয়ে মানে যুবকদের ক্ষোভ বিক্ষোভ, সরকার বিরোধী অবস্থান পুরো প্রশমিত করবেন তা নয়, তবে ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিষ্ঠান বিরোধী বেকাররা, তাদেরকে, তারা বিরোধীদের সরাসরি 100 জনই সমর্থন করার কথা ছিল, সেই সংখ্যাটা কিন্তু কমবে বেকার ভাতা দেওয়ার ফলে। এবার যে প্রশ্নটা আসছে, এই এই নির্বাচনে মন্দির মসজিদের রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর জন্য জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন, ওখানে তোমার মহাকাল মন্দির তৈরি করছেন শিলিগুড়িতে, ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে দুর্গাপূজার দেওয়া থেকে শুরু করে ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিয়েছেন বলে পুরোহিতদের ভাতা দিচ্ছেন, আবার বাংলাদেশের মতো হিন্দু নিধনের মতন ইস্যু এসছে। কিন্তু একটা বিষয় আমার মনে হয়েছে যে ভীষণভাবে চাপে রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটা হলো ওয়াকআপ আইনকে কেন্দ্র করে। ওয়াকআপ আইন হতে দেবেন না, কার্যকারী হবে হতে দেবে না, আমরা কোনো মতেই এ রাজ্যে চালু করতে দেব না, এই বক্তব্য থেকে সরে গিয়ে ওয়াকআপ আইনটাকে মেনে নিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা প্রতিরোধে। এটা মুসলমানরা ভালো করে নেয়নি। মুসলমানরা বুঝতে পেরেছে একদিকে হিন্দু ভোটের, বিজেপিকে হারানোর নাম করে হিন্দু ভোটের পোলারাইজেশনের ফলে একের পর এক করদাতাদের টাকা দিয়ে মন্দির তৈরি হচ্ছে, আর অন্যদিকে আমাদের ওয়াকআপ সম্পত্তির যে আইন, সেটা প্রতিরোধ গড়ে তুলতে পারলো না। এখন প্রশ্ন হচ্ছে এসআইআর এইবার মমতার কাছে আরেকটা ইস্যু আসছে, এটা আনফোল্ড ইস্যু। 6 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। এই ধর্নায় শেষ পর্যন্ত কি মানে চেহারা নিবে? দেখো, 60 লক্ষ যা মানে নথি যাচাই করছেন বিচারপতিরা, তার মধ্যে আমার কাছে যা খবর 3.5 লক্ষ যাচাই হয়ে গেছে। এবার শেষ পর্যন্ত 9 তারিখে বা 10 তারিখে হয়তো 10 লাখের নাম যুক্ত করে দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত এই এসআইআর এর রাজনীতি আমি মনে করি যে বিজেপির যেভাবে কাউন্টার করা উচিত ছিল, কারণ দেখো পুরোটা তৃণমূল তার মতন করে গেম প্ল্যান অনুসারে মানুষের হয়রানির পেছনে তৃণমূল কংগ্রেস এবং তার প্রশাসন ছিল, এবং এটা যেভাবে তৃণমূল কংগ্রেস রাজনীতি করলো, তার কাউন্টার রাজনীতি না সিপিএম না বিজেপি করতে পেরেছে। যতটুকু প্রতিরোধ তোমরা পোর্টাল
এবং মেন মিডিয়া দু একটা চ্যানেল করেছে, তার মধ্যে এবিপি আনন্দ চেষ্টা করেছে উভয় দিকের বক্তব্যটা রাখতে। কিন্তু দিনের পর দিন যারা এসআইআর এর বিরোধিতা করেছে, দিনের পর দিন যারা বুথ দখল করে তোমার ব্লক অফিসগুলো দখল করে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে একতরফা ভাবে, একজন ব্যক্তির নাম করে 50 জনের নাম তোলানো হয়েছে, যেভাবে দিনের পর দিন আমরা দেখেছি মানে বিডি অফিসগুলোকে দখল করে ভুয়ো ডকুমেন্ট জারি করা হয়েছে, দিনের পর দিন যেভাবে ডোমিসাইল সার্টিফিকেট বন্টন করা হয়েছে, বার্থ সার্টিফিকেট মানে জাল ছাড়ানো হয়েছে, এবং তারপরে নামে বেনামে মৃতদেরকে নাম 6800 বুথের নাম রাখা হয়েছিল। তার পাল্টা রাজনীতিটা পশ্চিমবাংলায় হলো না। বিজেপি পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, রাস্তার রাজনীতি করলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন 100তে 100 পেয়েছেন। মানে তিনি এই রাজনীতিটা রাস্তার থেকে শুরু করেছিলেন, মতুয়াগড়ে করেছেন, তারপরে তুমি দেখেছো দিল্লির রাজপথে করেছেন। স্যার এসআইআর এর ফাইনাল লিস্ট সেখানে তো বাদ গেল 64 লক্ষ, প্রায় 64 লক্ষ, আর 60 লক্ষ বিচারাধীন। তাহলে স্যার লাভটা কি হলো? তোমরাও রাজনীতিটাকে বোঝার চেষ্টা করছো না। এখানে ম্যাথমেটিক্স এর সাথে সাথে কেমিস্ট্রি আছে। যাদের নাম যদি 10টা নাম বাদ যায়, তাকে ধরে যে রাজনীতিটা করা, তার মধ্য দিয়ে আবেগ সঞ্চার করা, সেইটা কিন্তু আমি তোমাকে বলছি বিজেপি করার সুযোগ ছিল, কিন্তু বিজেপি সেই রাজনীতিটা করতে পারেনি। মাঠে ময়দানের রাজনীতিতে শুভেন্দুরা গোল্লা পেয়েছে, একদম পরিষ্কার গোল্লা পেয়েছে। তারা তো বাদের খাতায় স্যার, তাহলে না, তাদেরকে ধরে সেন্টিমেন্টের না, কি আছে? তারা তো ভোটই দেবে না। আমার প্রশ্ন, দিনের পর দিন আমি বিশ্বনাথ চক্রবর্তী যখন বলেছে যে এসআইআর নামে মাথা হচ্ছে আমার, আমি এই কথাটা বলেছি, তখন শুভেন্দুরা দিনের পর দিন যে কি বলেছে যে না, ইলেকশন কমিশনকে তারা প্রোটেক্ট করবার জন্য মতন কথা বলেছে, অ্যাজ ইফ যেন মানে ইলেকশন কমিশন বিজেপির লোক। দিনের পর দিন আমাদের কাছে যেমন ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে ইলেকশন কমিশনের কোনো স্টাফ নেই, পুরোপুরি রাজ্য সরকারের কর্মী দিয়ে ইলেকশন কমিশন চলে। তাহলে রাজ্য মানে ইলেকশন মানে এই রাজ্যে যদি এসআইআর নিয়ে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি হয়, সেটা রাজ্য সরকারের দায় কেন হবে না? কেন সেটা বিএলওদের দায় হবে না? কেন সেটা এআরওদের, অ্যাসিস্ট্যান্ট এআরওদের দায় হবে না? ডিএম এর দায় হবে না? শুভেন্দুরা কিন্তু কোনো দিন বা বিজেপির তলে একেবারে শেষ প্রান্তে এসে স্টুডিওতে আমরা যখন দিনের পর দিন বলতে কয়েকজন মুখপাত্র দেখি, তখন বলতে শুরু করলো যে না, রাজ্য সরকার কারসাজি করেছে, তাই বহু লোকের নাম এই ভেরিফিকেশনে এসছে, তাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে। এবং যখন ইলেকশন কমিশন নির্দেশ দিচ্ছে যে অসুস্থ লোককে, বয়স্ক লোককে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করতে হবে বিএলওকে, আমরা দেখছি যে স্ট্রেচারে করে এনে পরের দিন আনন্দবাজারে খবর করে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে মানে বয়স্ক লোকদেরকে এনে দিয়ে ছবি তৈরি করে দিয়ে সারাদিন সেগুলো টেলিভিশন চ্যানেলে চলছে। অথচ ইলেকশন কমিশনের নির্দেশ ছিল যে বয়স্ক লোকদেরকে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করতে হবে, অসুস্থ লোকদের বাড়িতে গিয়ে বিএলওকে ভেরিফিকেশন করতে হবে। বেসিক্যালি বিরোধী দলের কি উচিত ছিল? যে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হলো না কেন, তৃণমূল জবাব চাই, জবাব দাও, বিএলও জবাব চাই, জবাব দাও। এইটা কি 26 হবে, এটা তোমাকেও শুনতে হবে যে মানে পথের রাজনীতিতে শুভেন্দু অধিকারীরা ছিল না। তারা কিন্তু কার্যত বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পথের রাজনীতিতে আছে, সেই পথের রাজনীতি যদি আজকে বিজেপি করতে পারত, তাহলে এসআইআর এর পুরো রেজাল্টটা নিজের ঘরে তুলতে পারত। শুধু ডিডাকশন করে, ডিডাকশন ডেফিনেটলি একটা উদ্যোগ, কিন্তু সংযোগ করার সুযোগ ছিল। আজকে যে সমস্ত হিন্দুদের নাম বাদ যাচ্ছে, সেটা মতুয়া হতে পারে, সাধারণ অনেকের নাম ডিলিট হয়েছে, তাদের পরিবারগুলো তুমি কি মনে করো বিজেপিকে ভোট দিবে? এটা হয় নাকি? তারপর ফলে আমি তোমায় বলছি, এসআইআর এর মানে কেবলমাত্র অঙ্কটা তোমরা দেখছো, বাদ গেছে কয়টা, কিন্তু মানে জেনুইন যারা বাদ গেছে তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করবার সুযোগ পেল, অথচ পুরো ব্যাপারটাই পলিটিক্যালি তার দলের তৈরি, তার প্রশাসনের তৈরি, সেটা নিয়ে রাজনীতি বিজেপি করতে পারলো না। তাহলে 26-এ একটা আশা কি হচ্ছে? এই যে আজকে আমি আবারও বলছি যে আমি পরিসংখ্যান আমি দিতে পারবো না। আমি যদি কোনোদিন সমীক্ষার কাজ শেষ করতে পারি বা যেদিন শেষ করতে পারবো, সেদিন নিশ্চয়ই তোমাকে আমি ডেকে বলবো যে এইরকম একটা রেজাল্ট আসতে পারে।
কিন্তু আমি তোমাকে বলবো কতদিন আগে হতে পারে, ভোটের কতদিন আগে? আমি আরো দুটো জিনিস তোমাকে বলতে চাই। আমাদের এই রাজ্যে সব জায়গায় ভোট হয় না। মানে আমরা যদি লাফাই কেন্দ্রীয় বাহিনী এসে গেছে, কেন্দ্রীয় বাহিনীর ওই মার্চের কোনো মূল্য নেই যদি না কেন্দ্রীয় বাহিনী গ্রামগঞ্জে যে সমস্ত ক্রিমিনাল আছে তাদেরকে অ্যারেস্ট না করে, তাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট যদি না করে, অথবা বোমা গুলি যে বন্দুক ছড়িয়ে গেছে পশ্চিমবাংলায় সেই বোমা গুলি বন্দুক যদি সিজ না করে, অর্থাৎ সেগুলোকে যদি মানে বাজেয়াপ্ত না করে, তাহলে বোমা গুলি বন্দুক ইলেকশনের দিনও চলবে। ফলে রুট মাস কেবলমাত্র ওই আনন্দবাজার কাগজে ছবি তোলার জন্য বা টেলিভিশন চ্যানেলে ছবি দেখানোর জন্য ওই সেন্ট্রাল এজেন্সিগুলো বা সেন্ট্রাল ফোর্স গুলো পশ্চিমবাংলায় এসে যে রুট মার্চ করে তার অভিজ্ঞতা আমাদের ভীষণ খারাপ। তারা রুট মার্চ করে, তাদের হাতা খুন্তি দিয়ে শাসক দল ভয় দেখায়, তারা ভয় ভীতি সন্তুষ্ট হয়ে চুপচাপ বসে থাকে এবং তারা স্কুল বাড়িতে বসে থাকে, কেউ হাজারদুয়ারি দেখতে যায়। সেন্ট্রাল ফোর্সের 3-4টে জায়গা বিষয় আমি তোমাকে পরিষ্কার বলতে চাই। এক, সেটা হলো ইমিডিয়েটলি রুট মার্চের পাশাপাশি বোমা গুলি বন্দুক এগুলোকে উদ্ধার করতে হবে, ক্রিমিনালদেরকে অ্যারেস্টের ব্যবস্থা করতে হবে, জেলে পুরতে হবে। এই দুটো কাজ ফার্স্ট কাজ। দ্বিতীয় হলো মানে আমি 1 মাস আগে আসলাম অথচ ভোটের দিন নীরব থাকলাম, কি লাভ? ভোটের দিনই তো আসল খেলা। ফলে ভোটের দিন গ্রামগঞ্জের ভেতর থেকে মানুষ আসতে পারবে তো। মানে তোমার যেমন উলুবেড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে বাড়ি, সেই গ্রামগুলোর থেকে যখন ভোটাররা আসে তখন তো তৃণমূল বাধা দেয়, তাহলে সেই বাধা অতিক্রম করে নির্ভয়ে মানুষ বুথে আসতে পারবে তো। অথবা বিরোধীরা যখন প্রচারে নামে তখন তাদের ঝান্ডা খুলে দেওয়া হয়, তাদের মাইক কেড়ে নেওয়া হয়, তাদের মিছিলে আক্রমণ করা হয়। পাড়ার যে ছেলেটা বিজেপি, হ্যাঁ না অনেক সমানে পেটাচ্ছে, বিজেপি থোড়াই কিছু করতে পারছে। অমিত শাহ শুধুমাত্র বড় বড় কথা বলে, বিজেপির কর্মীরা আমার কাছে যা খবর প্রতিদিন মার খাচ্ছে, আর এদের আবার নিয়ম আলাদা, মার খেলেও চুপ করে থাকতে হবে। রোজিনা মার খেলেও খবর করতে পারবে না। বিজেপি হলো মানে লুকিয়ে রাখার দল, এর ভয়ঙ্কর দল। মানে মানে কর্মী মার খাচ্ছে, কলকাতার বসে নেতারা যাতে খবর না হয়, প্রচার না হয়, মানে ওরা বিশ্বাস করে যে মার খাওয়াটা যে একটা সেন্টিমেন্ট হতে পারে, আরো মানুষকে যুক্ত করতে পারে, সেইটা ভুলে গিয়ে ওরা মনে করে মার খেলে অন্যরা ভয় পেয়ে আরো লুকিয়ে পড়বে, আরো সরে যাবে। ফলে এটা খবর করা যাবে না। মানে আমি তোমায় বলছি, কলকাতার বুকে এক বাবা মনে হয় ছেলেকে মেরে দিয়েছিল, বা ছেলে বাবাকে মেরে দিয়েছিল, আমি মনে করতে পারছি না এখন। সেই খবরটা শঙ্কু করেছিল, তারপরে শঙ্কুর কিভাবে গলা টিপে দেওয়া হয়েছিল সেটাও আমি জানি। ফলে এটা আমি তোমায় বলছি দুঃখের হলেও সত্যি যে শেষ পর্যন্ত যদি কেন্দ্রীয় বাহিনীর যদি মানে অপারেশনাল প্রসিডিওরের মধ্যে চেঞ্জ না আনে, পরিষ্কার মানে পোলের 3 দিন আগে এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া, ক্যাচমেন্ট এরিয়া মানে যেখান থেকে ভোটাররা আসবে পাড়ার ভেতর থেকে সেই জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া, বুথের ভেতরে নিরাপত্তা দেওয়া, এবং আই কার্ড দেখে দেখে যদি ভোটারকে বুথের ঢোকানো হয়, ভোট এবং ক্যামেরা কাস্টিং যদি সবগুলো দেখানো হয়। আমাদের এখানে কি হয়, ক্যামেরা কাস্টিং সমস্ত চাদর দিয়ে মুড়ে দেওয়া হয়, চাদর দিয়ে মুড়ে দেওয়া হয়, থোড়াই ভোট হয় এখানে। ফলে ভোট যদি হয়, লড়াই হাড্ডাহাড্ডি আছে, এতটুকু তোমাকে পরিষ্কার বলতে চাই। কিন্তু আদতেও মাসুল পাওয়ারের সাথে লড়াই করার মতন আদতেও কি আছে বিজেপি? আদতেও সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে ব্যবহার হবে? অতীতের অভিজ্ঞতা আমাদের না বলে। এবং একই সাথে আমি তোমায় বলি, তৃণমূল লোকাল স্তরে যে টাকা ব্যয় করতে পারে তার থেকে কয়েক গুণ টাকা যদি বিজেপি ব্যবহার না করতে পারে, তাহলে কিন্তু আমি তোমায় বলছি রাতারাতি খেলা ঘুরে যায়। আমি 2024 সালে তুমি জানো যে অনেক মিডিয়াকে আমি পরিষ্কার বলেছিলাম যে টাকার বিনিময়ে বহু বিজেপির এজেন্ট বিক্রি হচ্ছে। এই অভিযোগটা পরবর্তী বিজেপির মানে দলীয় স্তরেও আলোচনা হয়েছে, তুমি জানো। অনেক প্রার্থী, আমার মনে হচ্ছে হিরণ চ্যাটার্জি
থেকে শুরু করে একাধিক প্রার্থীর নানা রকম অভিযোগ করেছিল। এমনকি তোমার ওই যে রানীমা দাঁড়িয়েছিল কৃষ্ণনগরে, সেখানেও এই একটা অভিযোগ এসেছিল। ফলে আমি তোমায় বলছি, টাকা টাকা টাকা, তৃণমূলের টাকার সাথে সমান পরিমাণে টাকা দিয়ে লড়তে হবে। যদি লড়তে না পারো তাহলে জয়ের আশা তুমি করবে না। টাকার বিনিময়ে টাকার লড়াই, মাসল পাওয়ার বিনিময়ে স্যার মাসল পাওয়ার একদম আপনি টাকার বিনিময়ে টাকার লড়াই বলছেন, ঠিকই আছে, কিন্তু টাকা ধরুন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল, এখানে রাজ্য নেতৃত্ব বা যে বিধায়ক যিনি দাঁড়াচ্ছেন ভোটে তিনি খরচা করলেন না, তিনি জানলেন আমি তো হেরেই যাব, কি দরকার খরচা করে, তাহলেও তো আলটিমেট ফল। ভীষণ ভালো প্রশ্ন। আমি তোমায় বলছি এটাই এম্পেরিক্যাল কোশ্চেন, এটাই এম্পেরিক্যাল কোশ্চেন, এটাই তো পাই আমি। আর এটা যখন এই কথাটা বলি, তৃণমূলের যারা মানে বিজেপির যারা ভীষণ কট্টর সমর্থক, মানে তেলে বেগুনে জ্বলে উঠে। ভাই তেলে বেগুনে জ্বলেও লাভ নেই। টাকা মানে ভোটার আজকে কনজুমারে পরিণত হয়েছে, অর্থাৎ ভোটাররা টাকার বিনিময়ে বিক্রি হয় বহু। আপনার দলীয় কর্মীরাও টাকার বিনিময়ে বিক্রি হয়। এই যে বিভিন্ন ধরনের সংস্থা রাজ্যের শাসক দল রেখেছে, তারা কিভাবে ম্যানেজ করে, কোন লেভেলে ম্যানেজ করে, একটু প্লিজ মাথা খাটান। আর আপনার যে প্রার্থী এবং আপনাদের হয়ে যারা নেতৃত্ব দিচ্ছে বা আপনারা যারা আছেন, তারা যদি 100% সৎ এবং 100% যদি অন্য পক্ষ কিভাবে চাল দিচ্ছে আর্থিক দিক থেকে, পেশি পেশি শক্তি প্রয়োগের দিক থেকে বা সরকারি প্রশাসনকে ব্যবহারের দিক থেকে, সেটা যদি আগাম আন্দাজ না করতে পারেন, তাহলে এ লড়াই কিন্তু পিছিয়েই থাকবে।